মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্তমানে দেশের বিদ্যমান পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে পড়েছেন দেশের সর্বস্তরের সাধারণ জনগণ। বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুশি মনে দেশের দায়িত্ব তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। তবে দেশ এবং দেশের মানুষের কাছে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ তিনি। দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের পাশাপাশি পদে পদে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দেশে সৃষ্টি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। এদিকে ইসকনের প্রধান চিন্ময় কুমার দাসকে নিষিদ্ধর প্রতিবাদে মেতে উঠেছে ভারত বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ, যার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের ভিতর দাঙ্গা সৃষ্টি হয়েছে। দেশের এরূপ পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে চরম ক্ষিপ্ত হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। প্রিয় দর্শক, রাষ্ট্রপতির বিস্ফোরক মন্তব্য নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। দেশের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, অকৃতজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালানো কোনোভাবেই সম্ভব না। তাই দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে পুনরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরাতে জাতিসংঘে আপিল করতে চান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। প্রিয় দর্শক, তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসছেন? বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার ভয় অনেকের মাঝে কাজ করছে। সেই ভয়টা স্পষ্ট হচ্ছে এবং সেই ভয়টা মনের মধ্যে রাখতে পারছেন না, অনেকে বলেও ফেলছেন। এরকম বাস্তবতা কেন তৈরি হলো? মাত্র 3 মাস পেরিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে। আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তাদের ভাষায় ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, শেখ হাসিনা আবার ফিরে আসবে। সেই ভয়টা কেন তৈরি হলো? বলছিলাম, আওয়ামী লীগ আবার ফিরে আসবে এরকম ভয় পাচ্ছেন অনেকে এবং সেই ভয়ের কথা অকপটে বলছেনও। বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমান উদ্ভূত পরিস্থিতি আজকেও আমরা দেখলাম শেরপুরে মুর্শিদপুর আস্তানা, পীরের আস্তানা, সেই আস্তানা তৌহিদি জনতার নামে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে যেয়ে ভেঙেছে, লুটপাট করেছে, আগুন দিয়েছে এবং আর্মি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেছে। এরকম ঘটনা প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে ঘটছে। ইসকনকে নিয়ে যে ঘটনা, সেই ঘটনা বিশ্বব্যাপী শোরগোল তুলেছে। ওদিকে ভারত থেকে নানা রকমের গুজব গুঞ্জন ছড়ানো হচ্ছে। ভারত তাদের সেনা বর্ডারে সেনা নিয়োজিত করার চেষ্টা করছে, সেই প্রসেসে আছে, মিসাইল রেডি হচ্ছে। এরকম নানা রকমের গুজব গুঞ্জনের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ঢাকার একটা অনুষ্ঠানে বললেন তার ভয়ের কথা। তিনি ভয় পাচ্ছেন যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সেরকম পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করছি, নিজেদের মধ্যে নিজেরা যে বিভেদ বিভাজন তৈরি করছি, যার ফলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। ফ্যাসিবাদ বলতে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই তিনি বুঝিয়েছেন। এটা বুঝতে অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না। মির্জা ফখরুল কি বললেন? মির্জা ফখরুল যা বললেন তার একটু অংশবিশেষ চলুন শুনি আগে, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন, ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি আমরা যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। অর্থাৎ আমরা নিজেরা কাজ করছি, তারা নিজেরা বিভিন্ন ধরনের কাজ করছেন, এমন কথা বলছেন। এবং তিনি মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নিজেদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সরকার এক পক্ষ, বিএনপি এক পক্ষ, জামাত এক পক্ষ, বৈষম্যবিরোধী ছাত্ররা এক পক্ষ, সব মিলিয়ে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে এবং এই পক্ষের মাঝে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, তেমনটাই তার ভাষ্য। তিনি ইসকন প্রসঙ্গে বলেছেন যে ইসকন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে জানিয়ে বলেছেন, তাদের একটাই প্রশ্ন, ইসকনের ব্যাপারে কি করছেন? প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। একটা অবস্থা তারা তৈরি করতে চাই, প্রথমবার ব্যর্থ হয়েছে, আবার তারা তৈরি করতে চাই, আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করি। তিনি বারবার একটা কথাই বলেছেন, নিজেদের মধ্যে বিভাজনের কথা।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা দায়িত্বে এসেছেন, এই দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে, জাতিকে সামনে রেখে পালন করতে হবে। এমন কোনো হঠকারী কাজ আমরা করব না যেন আবার অন্ধকারে চলে যায়। অর্থাৎ নিজেরা এমন কোনো কাজ করব না যেন অন্ধকারে চলে যায়, এমন কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা কোন বিভাজন তৈরি করছে এমন প্রশ্ন রেখেই তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় লাগার কথা, ভয় লাগে। ভয় কেন লাগে? পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটা তার ভাষ্য। অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলন যেটা হয়েছে সেই আন্দোলনটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে, নিজেদের মধ্যে বিভাজন হচ্ছে, ইসকন সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। গতকালকে তিনি বলেছিলেন যে বিদেশে বসে থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে, উস্কে দিচ্ছে, সেই উস্কানিতে আমরা নাচানাচি করছি, এরকম নানা বিষয় কিন্তু কাজ করছে। এই নানা বিষয় কাজ করার মাঝখানে সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভয়। 3 মাস পেরিয়েছে, 3.5 মাসের পথে এই সরকার। 3.5 মাসের মধ্যেই আওয়ামী লীগ পতনের পরে আবার আওয়ামী লীগ ভয় ধরিয়ে দিয়েছে যে তারা ফিরে আসতে পারে। এটা কোনোভাবেই শুভ লক্ষণ নয়। তাতে বৈষম্যবিরোধী আন্দোলন মাঠে মারা যাবে, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল স্পিরিট নষ্ট হবে। সেই ক্ষেত্রেই অনেকে যে আলোচনাটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বিশেষ করে সমন্বয়করা, তাদের লাগামহীন কর্মকাণ্ড, লাগামহীন কাজকাম। গতকালকে আমরা দেখেছি যে তাদের গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে এমন কথা বলা হয়েছে, কিন্তু আবার গাড়ির সামনে দেখা গেছে গাড়ির বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে। আজকে আবার খবর করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহর গাড়িতে আজকে আবার পিছন দিক থেকে ট্রাক ধাক্কা দিয়েছে। সব মিলিয়ে এই যে গাড়ি, এত সুন্দর সুন্দর মডেলের গাড়ি, এই গাড়ি বা তারা পাচ্ছেন কোথায়? এত গাড়িতে ধাক্কাই বা কারা দিচ্ছে? এবং গাড়িতে ধাক্কা নাকি গাড়ি ভুলভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেটাকে নিউজ করা হচ্ছে, এরকম নানা প্রোপাগান্ডা, নানা রকমের আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলোই কিন্তু বিভক্তি এবং বিভাজনের তৈরি করছে। সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন এই আলোচনা অনেক দিন থেকেই হচ্ছে। তারা ছাত্র, তারা গাড়িতে চড়ছেন কিভাবে, গাড়ি কোথা থেকে আসলো, গাড়ি কারা দিল, এই আলোচনায় সমন্বয়কদের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয়েছে। বিভাজন এতটাই তৈরি হয়েছে যে সরকার একটা পক্ষ হয়ে গেছে, বিএনপি একটা পক্ষ। গতকালকে দেখলাম বিএনপি দলকে প্রধান উপদেষ্টার বাসায় ডেকে নেওয়া হয়েছে, আজকে জামাতকে ডেকে নেওয়া হয়েছে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে। সবাই আলাদা আলাদা হয়ে গেছেন, সবার মধ্যে ঐক্যের অভাব তৈরি হয়েছে। ঐক্যের অভাব তৈরি হয়েছে বলেই মির্জা ফখরুল ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। দৈনিক ইনকেলাবের যে নিউজটা, এটা দেখে বহুত ভালো ভালো মানুষেরও ঘুম হারাম হয়ে গেছে। বিশাল একটা ফিচার তারা করেছেন এবং কি খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু আলোচনা তুলে এনেছেন। সার সংক্ষেপ যদি আমরা এটাকে সাজাই, ভারতীয় যারা হিন্দু আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের নাগরিকত্ব আছে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল আছে সেখানে তারা ব্যাপক প্রভাব প্রতিপত্তি রাখেন। তো এদের মাধ্যমে, ভারতের মাধ্যমে একটা টিম তৈরি হচ্ছে প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে। ভারতীয় মোটামুটি 4টা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন। আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন, এমনটাই কিন্তু এই বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে। মোটা দাগে আমরা যদি বলি, ডোনাল্ড ট্রাম্পই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন, আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ভারত। দর্শক, ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখোশ উন্মোচন, আমাকে বলে মানে দৈনিক ইনকেলাব পত্রিকার হেডিংটা হচ্ছে এটা। তো এখানে আপনার যদি আমরা দেখি, আমি শর্টলি যদি আপনাদেরকে বুঝাই যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ। এর অংশ হিসেবে তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বহির্বিশ্বে। এটা কিন্তু বাস্তব। বিশ্বজুড়ে কিন্তু ট্রাম্পই তো লেখছে বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটা কেমন
আইনের শাসন নাই। তো ওই সময় যখন লেগছে তখন মিনিমাম লেভেলে ছিল, বাট এখন যেটা হচ্ছে সেটা 10 গুণ বেশি অবস্থা। কিন্তু দেশের অবস্থা আসলেই খারাপ। ইভেন যেটা তারা ফোকাস করাতে চাচ্ছে ট্রাম্পের কাছে সামহাও, যে বাংলাদেশ একটা মানে মৌলবাদী বা উগ্রপন্থীদের রাষ্ট্র। তো গত এক সপ্তাহ যদি দৃশ্যপট আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্পের সামনে যদি টিভি দেখানো হয়, প্রতিদিনই হুজুরদের, আলেম সম্প্রদায়দের, সাধারণ মুসল্লি, তাও কোন দিন জুমার দিন আমরা যখন প্রতিবাদ করছি নানান ইস্যুতে, তো দেখা যাচ্ছে কি সব দাড়ি টুপি। তো এই ট্রাম্পের মতন মানুষ যারা, এরা কিন্তু এগুলোকে ভয় পায়। আর এটাই সেখানে পরিকল্পিতভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে। আর এই কাজে আওয়ামী লীগ ব্যবহার করছে বিপুল পরিমাণ মোটা অঙ্কের টাকা। তো বলা হচ্ছে যে আপনার এই পরিমাণ বর্তমানে ছাত্র জনতার সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ অর্থ এবং পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুত্ববাদী চক্র। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে হাসিনার দোসর হিসাবে চিহ্নিত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী ভারত সরকার এবং দেশটির ক্ষমতাশীল আপনার বিজেপি যে দল আছেন এবং তাদের প্রবাসীরা মিলে এই সিন্ডিকেটটি গড়ে তুলেছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও এই তিনটি চক্র একই সুরে কথা বলছে এবং তাদের দোসর মিডিয়া তার লাগামহীনভাবে প্রচার করছে। বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে। তো এখানে আপনার বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছিল একটি ভারতীয় আমেরিকান সংস্থা উগ্রপন্থী, এমনকি সেখানে বাংলাদেশকে বলছিল যে এই মুহূর্তে বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর এই চিঠিতে দাবি করেছিল ভারতীয় মার্কিন হিন্দুদের এই সংগঠনটি। ওই সংস্থার নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা। আর তারা গেল 27 নভেম্বর ট্রাম্প এবং বাইডেনকে দুজনকেই কিন্তু চিঠি দিয়েছিল। আমিও নিউজটা করেছি। তো আপনার এখানে যে মিডিয়াতে মানে দৈনিক ইনকিলাবের যে ফিচারটা, তো তারা বলছেন যে বিশ্লেষকরা বলছে আমেরিকার কাছে দেওয়া নালিশে আওয়ামী লীগ আমলে এবং তাদের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হিন্দু নির্যাতনের ঘটনাগুলি পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আর শেখ হাসিনাকে পুনর্বাসন করতেই হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী সাজিয়ে সেটিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাচ্ছে যে টিমটা আছে তারা। ট্রাম্পকে লেখা ওই চিঠিতেও আপনার খান্দেরাও কাঁদে লিখেছেন যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ মানে নজরদারির আওতায় বাংলাদেশকে একটি দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এখনই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমেরিকার পদক্ষেপ নেওয়া উচিত। এমনকি তারা বলছে যে আমরা শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ট্রানজিশন টিমকেও অনুরোধ করছি যে তারা বাংলাদেশের শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষার অগ্রাধিকার দিন। ভারত সরকারও বলছে তাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, ঘটনা সত্য। কিন্তু আসলে কি সত্য? এতটা সত্য? তার মানে এখন যে পরিস্থিতি দেশের চলছে, তো আমেরিকা তার জোর করে কোথাও সরকার উৎখাত করে না, তো টেকনিক্যালি তারা কিন্তু নানানভাবে হ্যান্ডেল করে। যেমন শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকতে বলছিলেন, ক্ষমতা থেকে যাওয়ার পরও বলছে যে আমেরিকানরা তারা ফালাই দিচ্ছে। এটা মনে হয় ক্ষমতায় পড়ার আগে বলতেন যে কোনো সময় আমেরিকা তারা ফালাই দিতে পারে। তো ক্ষমতা থেকে সরার পর ওইভাবে শক্তভাবে বলেন না, কারণ আমেরিকাতে তারা লবিস্ট নিয়োগ করছেন। তো বিশ্লেষকরা বলছেন যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস হচ্ছে সেই ট্রাম্প কার্ড, যেটা নিয়ে আওয়ামী লীগ খেলছে, ভারত খেলছে, এমনকি পশ্চিমারাও খেলছে। আর এই টোটাল খেলাটা কার বিরুদ্ধে? এই গণ অভ্যুত্থান বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন বা এই সরকার আছেন তাদের বিরুদ্ধে। এখন পশ্চিমারা যদি সিরিয়াস নিয়ে নেয় তাহলে কী হবে? এখানে নানান কাহিনী ঘটবে। আর যদি সিরিয়াস না নেয় তাহলে যা চলছে সেভাবেই চলবে। হয়তো সামনের দিকে আমরা অন্যভাবে এই বিষয়টাকে দেখতে পাবো। তবে সরকারের কড়া মনোভাব চিন্ময় দাসকে মুক্ত করবে না, তাকে জামিন দিবে না, কারণ তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ধর্মীয় ইস্যুতে না। ইভেন আমাদের দেশ থেকে কিন্তু এগুলো বলা হয় যে ইসকনকে নিয়ে কথা বলা মানে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা, বিষয়টা কিন্তু তা না। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে সে 95% হিন্দু মানুষ তারা কিন্তু ইসকনকে এক ধরনের অ্যাকসেপ্টেন্সে নিয়ে গেছে। দেখা যায় আসলে কি হয়। ভালো থাকবে। ভারতের জনগণ শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু রেসপেক্ট করে। আমি একটি টকশোতে দেখেছি যে বলতেছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেভাবে আপনার ঘুরপাক খাচ্ছে বা পরিস্থিতি যতটা খারাপের দিকে যাচ্ছে, এই বিষয়ে একজনের মন্তব্য কী, তখন সে বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই। আর শেখ হাসিনা তো এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা সেটাই ধরে নিয়েছি এবং আমরা এটাই জানি যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ভারতের মানুষ সম্মান করে। এখন বাংলাদেশের মানুষ আপনার কেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে সম্মান করে না বা সাবেক প্রধানমন্ত্রী বলে? এখানে আপনার কয়েকটি কারণ।
আপনারা জানেন যে এই আন্দোলনটি যেভাবে হয়েছিল এটি আপনার একটি জঙ্গি স্টাইলে হামলা হয়েছিল গোটা বাংলাদেশে 5 তারিখে। এটি আপনার অনেক বড় একটি পরিকল্পনা ছিল বাংলাদেশের, আর শেখ হাসিনাও কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে বুঝে গিয়েছিল, বুঝেই কিন্তু সে ভারতে চলে যায়। আর বিশেষ করে যারা বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, পৃথিবীর আরও অনেক স্বৈর শাসককে আমরা দেখেছি তারা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায়নি। জনগণকে আপনার দেখিয়ে এবং কি মিডিয়া কাভারেজ কিন্তু হয়েছিল। শেখ হাসিনা যখন গণভবন থেকে বের হয়, একজন মহিলা আমরা দেখেছি শেখ হাসিনার বুকে মাথা রেখে সে কান্না করেছিল। অনেক রাষ্ট্রীয়ভাবে তাকে আপনার হেলিকপ্টারে বিদায় দেওয়া হয়েছে। আর ওখানে যেই আপনার ভিডিওটি প্রকাশ হয়েছিল, এটি কিন্তু শেখ হাসিনাকে মারার জন্য আপনার ওখানে উৎপেতে ছিল আপনার কিলাররা, এবং কি স্নাইপার রাইফেলের যে আপনার ভিডিওটি সেটি কিন্তু প্রকাশ করেছিল, কিন্তু সে আপনার শুট করতে পারেনি, কারণ তার আপনার লক্ষ্য ঠিক হয়নি মনে হয়, এই জন্য সে শুট করতে পারেনি, না হলে কিন্তু শেখ হাসিনাকে মেরেই ফেলতো। এটাই কিন্তু প্রকৃত সত্য কথা। কিন্তু ইন্ডিয়া দেখা গেছে কি যে শেখ হাসিনার প্রতি অনেকটাই নজর রেখেছে, কারণ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আপনার ভালো মানুষের শত্রু অনেক বেশি হয়, এটা আমরা সামাজিকভাবে যেমন এগুলো প্রমাণ পাচ্ছি। এবং কি শেখ হাসিনা যে ভালো মানুষ বা শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, আবার এটাও বলবো না যে ভুল নাই এই সরকারের রাষ্ট্র পরিচালনায়, ভুল অনেক আছে, এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে আগলিয়ে রেখেছেন, এত মানুষের মত, বাংলাদেশের 20 কোটি মানুষ হলে আপনার 30 কোটি মত, এইরকম মানুষকে, জনগণকে আপনার হ্যান্ডেল করে একটি রাষ্ট্র 15 বছর শাসন করা আপনি কিন্তু খামখেয়ালি বিষয় মনে করেন না। তো যাই হোক, যে ভারতের মানুষ এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই আপনার গণ্যমান্য করে, কারণ তারা জানে যে শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে, এবং কি শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে আবারও ক্ষমতা নিবে। নেওয়ার কারণ হচ্ছে যে শেখ হাসিনার তো কোনো রিজাইন পেপার নেই, বা শেখ হাসিনা যে পদত্যাগ করছে এরকম কোনো আপনার ডকুমেন্টস নেই। আমি তো এটি আগেই বলেছিলাম যে আপনার বাড়িতে হামলা হবে, আপনি যদি বুঝেন যে আপনাকে কেউ হামলা করতে আসছে, আপনি বাড়ি থেকে যদি পালিয়ে যান নিজের যান বাঁচানোর জন্য, সেটাই কিন্তু আপনার বলে না, আপনি আপনার সেফটির জন্য চলে গেছেন। তার মানে এই না যে আপনার বাড়ির দলিলপত্র যা আছে সব কিছু আপনি এই যারা আপনাকে হামলা করতে আসছে তাদেরকে দিয়ে দিয়েছেন, তার মানে সব কিছু আপনারই, আপনি শুধু সাময়িক সময়ের জন্য যান বাঁচানোর জন্য দূরে আছেন। যখন এগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে তখন কিন্তু ঠিকই আবার আপনি আপনার অবস্থানে ফিরে আসবেন। সেম এরকমই এখন যদি বলেন যে রাষ্ট্রের মানুষদের তাকে সমর্থন করে না, আপনি দেখেন রাষ্ট্রের মানুষ তাকে সমর্থন করে কিনা। এই মুহূর্তে যদি শুনে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, কত কোটি মানুষ যে আপনার এয়ারপোর্ট গিয়ে করে অভ্যর্থনা দেয়, আপনার কল্পনা আছে এগুলা? আপনি কি বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে তাহলে কত কোটি মানুষ যাবে আপনার ঢাকা শহরে? আপনারা তো মাত্র 15-20 লাখ লোক আপনার গণভবনের দিকে রওনা হয়েছেন। আর শেখ হাসিনা যখন দেখবেন যে বাংলাদেশে আসবে বলে এরকম কিন্তু বার্তা পাবে, তখন অবশ্যই দেখবেন যে কোটি কোটি মানুষ আপনার এয়ারপোর্টে গিয়ে তাকে স্বাগত জানানোর জন্য বসে থাকবে, কারণ মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশ হ্যান্ডেল করার মতন ক্ষমতা আপাতত এই দেশের কোনো রাজনৈতিক দলের নাই। এটা কিন্তু এই দেশের মানুষ বর্তমান মনে করে, কারণ আমরা তো রাস্তাঘাটে চলি, আমরা দেখি মানুষ এটাই বলে যে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশ নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, তাকে ছাড়া এই রাষ্ট্র কেউ চালাইতে পারবে না। এটা মানুষ এখন বুঝে এবং কি হারে হারে টের পায়। এবং কি ইন্ডিয়ার মানুষও এখন মনে করে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে কিন্তু সেইভাবেই হাই সিকিউরিটি দিয়ে কিন্তু তারা রাখতেছে। যদি বলতে পারেন যে ভাই আপনি দলের দালালি করেন, ভাই আমি দলের দালালি করতেছি না, আইন যেটা বলে, সংবিধান যেটা বলে আমি সেই পক্ষে কথা বলতেছি, আমার কিন্তু মন গড়া মতামত কিন্তু এটা না। আপনি যদি এই পরিস্থিতিগুলো বিবেচনা করেন তাহলে দেখবেন যে এই দেশের বাংলাদেশের মানুষ এখনও প্রায় 60% মানুষ বলবে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসেন, আর বাকি 40% মানুষ যদি সমর্থন নাও দেয় সমস্যা নাই, তার সমর্থনে ইতিমধ্যে এগিয়ে আছে, এটা আপনাকে বিবেচনা করতে হবে। শুধু যারা ছাত্র সমাজ তাদের কথা কিন্তু এই রাষ্ট্র চলবে না, এদেশের জনগণের কথা এই রাষ্ট্র চলবে। এই দেশের জনগণই বলবে শেখ হাসিনাকে আপনি বাংলাদেশে আপনারা নিয়ে আসেন, এবং এই দেশের জনগণ রাস্তায় নেমে আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবো। সেই সময়টা বেশি দূরে না, আপনি দেখেন পরিস্থিতির সামনে কি হয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।